আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর। মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাবরুর, আমরা এর আগের পর্বে আসলে জুলাই সনদ নিয়ে কথা বললাম, তো বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলেছি। তো এবারে আমরা জুলাই সনদ নিয়ে আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দিয়েছে এটা বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী বলেছে যে তারা ভোটের বা নির্বাচনের তারিখ ঘোষণাতে সন্তুষ্ট, কিন্তু জুলাই সনদ তাদের কাছে অপরিণত বা অপূর্ণাঙ্গ মনে হয়েছে। এই দিক থেকে আমরা জানি যে এনসিপির একজন নেত্রী তিনিও বলেছেন তিনি হতাশ। তো বিএনপি শুধুমাত্র এটা সাদরে গ্রহণ করেছে। তো আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, এবং এই যে সনদ যেটা মানুষের রাজনৈতিক দলগুলোর এত কাঙ্ক্ষিত, সেটা কি আসলে মন মতো হলো না? রাজনৈতিক দলগুলোর এই প্রতিক্রিয়াগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আলোচনাটা হচ্ছে কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে। গতকাল যেটা ডক্টর ইউনূস সাহেব দিয়েছেন এটা জুলাই ঘোষণাপত্র। জুলাই সনদ এখনো দেয়া হয়নি, এটা সামনে দেয়া হবে। জুলাই ঘোষণাপত্রের বেলায় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বা রাজনৈতিক দলগুলো হয়তো যেটা প্রত্যাশা করেছিল সেটা হলো যে তাদের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতে সকলের ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে সকলের যে দৃষ্টিভঙ্গি তার একটা রিফ্লেকশন হবে এই ডিক্লারেশনে। সেই জায়গাটা থেকে ওনারা অনেকেই গত কয়েক মাস ধরেই তাদের জায়গা থেকে তারা বলছেন যে তারা সরকারের কর্তা কর্তৃপক্ষ লেভেলে তারা নিয়মিতভাবে তাদের ইনপুটগুলো দিচ্ছেন। সেই আলোকে তারা আসলে এখন মেলাচ্ছেন যে আমরা কি দিলাম, আমাদেরকে আগে কি বলা হয়েছিল, আর ফাইনালি যে ঘোষণাপত্রটা উনি অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন সেখানে আসলে কি আছে। আমরা এটার আগে থেকে যদি শুরু করি, হঠাৎ করে দেখবেন যে 5 তারিখে মানিক মে এভিনিউতে যে প্রোগ্রামটা দেওয়া হলো সেটার প্রোগ্রামের দাওয়াতগুলো একে একে বিভিন্ন দলকে দেওয়া হয়েছে। দলগুলোর প্রতিক্রিয়া ছিল যে আমরা দাওয়াত পেয়েছি, কিন্তু আসলে ডিক্লারেশনে কি থাকবে বা কতদূর কি হবে এটা আমরা ভালো মতো আমাদের সাথে আলাপ করা হয়নি। সরকার কিন্তু এই মাসের 1 তারিখে 1 আগস্ট একটা ড্রাফট ঘোষণাপত্র কিন্তু তারা আগে লিক করেছিল। তো এই লিক করবার পরে তখনই কিছু প্রাথমিক প্রতিক্রিয়া আমরা বিভিন্ন দলের থেকে, ছাত্র সংগঠনের থেকে আমরা দেখেছি। বেশিরভাগই প্রতিক্রিয়া ছিল যে এটা প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং এটা একটা গতানুগতিক একটা ঘোষণাপত্র। তার ওই ফিডব্যাক, এই গত 3-4 দিনে যে ফিডব্যাকটা আসলো তাতে কিন্তু মনে হয়েছে যে ফাইনালি যে অফিসিয়াল যেটা সেখানে খুব চেঞ্জ হয়নি, অর্থাৎ যেটা তাদের গভর্নমেন্ট যে অবস্থানে ছিল সে অবস্থান থেকেই তারা দিয়েছেন। এখন আসেন প্রতিক্রিয়ার ব্যাপারে। প্রতিক্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো দল ওখানেই ইনস্ট্যান্টলি তাদের প্রতিক্রিয়া দিয়েছে, কোনো দল বলেছে যে না, আমরা পরবর্তীতে আমাদের যে টিম আছে আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা একটা মতামত বা প্রতিক্রিয়া দেব। তো আমি যতটুকু দেখেছি যে প্রতিক্রিয়াটা জুলাই ঘোষণাপত্র প্লাস হচ্ছে আপনার গতকাল রাতে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এই দুটোকে মিলিয়ে আসলে প্রতিক্রিয়াটা দেবার প্রশ্ন এসছে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পজিটিভ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং তাদের এই ইতিবাচক প্রতিক্রিয়া দেখানোর মূল কারণই হলো যে ডক্টর ইউনূস গতকালকে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে একদম তিনি স্পেসিফিক বলেছেন যে ফেব্রুয়ারিতেই বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন সেটা হবে এবং উনি ওনার অফিস থেকে খুব দ্রুত এই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে চিঠি দেওয়া হবে। তো বিএনপি যেহেতু নির্বাচনের জন্য খুবই ডেসপারেট ছিল, তারা এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল। পরবর্তীতে আপনি জানেন যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক হলো, সেখানে আলাপ আলোচনা হলো এরকম যে ডক্টর ইউনূস বললেন যে অনেকগুলো ইফ আছে, যদি এগুলো আমরা কমপ্লিট করতে পারি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেটার একটা প্রতিক্রিয়া জামাত আবার দেখিয়েছিল। জামাত বলেছিল যে এরকম আমাদের সাথে একভাবে একটা আলোচনা চলছে, কিন্তু এর মাঝখানে হঠাৎ করে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলে বিএনপির সাথেই উনি যৌথ সংবাদ সম্মেলন করে এরকম একটা ঘোষণা দিলেন, এটা ঠিক হয়নি। উনি দেশে এসে সব দলের সাথে আলোচনা করে যদি দিতেন ভালো হতো। কিন্তু দেখা গেল গতকাল যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সে ভাষণে দেখা গেল যে উনি সেই ফেব্রুয়ারির উপর স্টিক থাকছেন। অর্থাৎ এতে ধরে নেওয়া যায় যে বিএনপির সাথে তার যে কথাবার্তা হয়েছে ওটাকেই মোটামুটি উনি ধরে আগাচ্ছেন, ফলে বিএনপির খুশি না হওয়ার কারণ নাই।
সেই জায়গাতে অন্য দলগুলো তারা তো বলছে আগে থেকে যে তাদের মতামতগুলো রিফ্লেক্টেড হয়নি বা তাদের সাথে সেভাবে আলাপ আলোচনা করা হয়নি। কিংবা যেটা জামাতের কথা আপনি বলেন, জামাত ওই সময় বলেছিল যে সকল দলের সাথে আলাপ আলোচনা করে, যদিও জামাত একটা টাইম ফ্রেম দিয়েছে যে আগামী জুন মাসের মধ্যে, আবার এটাও বলেছে যে রোজার আগে হলে ভালো হয়, সেই হিসেবে ফেব্রুয়ারি তাদের টাইম ফ্রেমের মধ্যে পড়ে। বাট তারপরে একটা কার্টেসির ব্যাপার তারা বলেছিল যে সকল দলের সাথে যেন একটা আলাপ হয়। সো বিএনপি খুবই পজিটিভ, এবং এর মূল কারণ হচ্ছে যে গভর্নমেন্ট এবারই প্রথম ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা টাইম লাইন উনি দিতে পেরেছেন। এখন আস্তে আস্তে দেশ সেদিকে যাবে, এবং ডক্টর ইউনূস সাহেব নিজেও বলেছেন যে এখন এই অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা শুরু হলো। এনসিপি যেটা বিপ্লবের পরে তৈরি হয়েছে ছাত্রদের সংগঠন, তারা ইনস্ট্যান্টলি তাদের যেটা আহ্বায়ক নাহিদ সাহেব উনি বলেছিলেন, যিনি আগে উপদেষ্টাও ছিলেন, উনি প্রথমে স্বাগত জানিয়েছেন, বলেছেন যে অনেক কিছু কথা বলার আছে, তারপরও এটা যেহেতু আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম ফাইনালি এটা দেয়া হলো, তো উনি স্বাগত জানিয়েছেন। কিন্তু এনসিপি যিনি মুখপাত্র সামান্তা শারমিন উনি বলেছেন যে এটাকে মানে স্বাগত জানানোর কিছু নাই, বা এটা অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ে তার ভেতরে এক ধরনের হতাশাই তিনি প্রকাশ করেছেন। সেম হয়েছে এবি পার্টির বেলাও। এবি পার্টির আহ্বায়ক তিনি বলেছেন যে ভালোই হয়েছে, বা জাতি বৃহত্তর সাথে বা সবাইকে নিয়ে তিনি করেছেন, এরকম অনেক কিছু হয়নি, তারপর উনি পজিটিভ বলেছেন। কিন্তু এবি পার্টির আবার জেনারেল সম্পাদক ইভেন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি যেভাবে চেয়েছিলেন, বিশেষ করে ইতিহাসটি একটু আগে থেকে শুরু করা, 47 অথবা তারও আগে, অথবা বাঙালি জাতির যে দীর্ঘ কয়েকশো বছরের যে সংগ্রামের ইতিহাস, এটাকে হাইলাইট করে তারপরে এই বিষয়গুলোকে নিয়ে এসে বলা হবে, সেটা হয়নি। ফলে উনি আবার সেটা পাবলিকলি উনি একটি স্ট্যাটাসও দিয়েছেন যে ওনার ঘোষণাপত্রটা কেমন হতো। একই ধরনের প্রতিক্রিয়া আমি বলবো গণ অধিকার পরিষদের ক্ষেত্রে হয়েছে। জামাত ইসলামী তারা এইটার ব্যাপারে গতকালকে তাদের যে নেতৃবৃন্দ গিয়েছিলেন তারা বলেছিলেন যে আমরা দলীয় ফোরামে আলাপ আলোচনা করে বলবো, এবং দলের নায়েবে আমিন ইনস্ট্যান্টলি বলেছিলেন যে তারা হতাশ। আজকে তারা প্রেস ব্রিফিং করেছেন, সেই প্রেস ব্রিফিং এ তিনি তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। এখানে তারা যেটা বলেছেন, আমি তাদের বক্তব্য যেটা দেখলাম, একটা হচ্ছে যে এই যে ঐতিহাসিক যে এলিমেন্টস গুলো আছে হিস্টোরিক্যাল, এটা ভাষণে না থাকার কারণে তারা বলছেন যে ভাষণটা পরিপূর্ণ হয়নি। 2 নম্বর হচ্ছে যে 3টা বড় বড় ম্যাসাকার, বিশেষ করে একটা হচ্ছে বিডিআর, একটা হচ্ছে হেফাজত ইসলামের যে শাপলা চত্বরের, আরেকটা হচ্ছে 28 অক্টোবরের যে ম্যাসাকারটা হয়েছিল, যেটাতে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হলো, এই 3টার কোনোটাই নেই। এরপরে তারা বলছেন যে এক ধরনের একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করবার কথা তারা বলেছেন, গণভোটের কথা তারা বলেছেন। তো অন্তর্বর্তী সরকার অবশ্য গণভোটে খুব একটা আগ্রহী নয়, কিন্তু জামাত একটা গণভোট চাইছে, বিশেষ করে ফান্ডামেন্টাল বিভিন্ন জায়গায় তারা বলছে যে জনগণের মতামত নেয়া। সেই ক্ষেত্রে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এটা করতে গেলে তো নির্বাচন পিছিয়ে যাবে কেন। উনি বলেছেন যে সরকার যদি চায় তাহলে আসলে এটা সম্ভব। তো এটা হচ্ছে তাদের অবস্থান, এবং তারা শেষ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থে এই ঘোষণাপত্রকেও তারা অ্যাকসেপ্ট করেছেন, এই আশায় যে সনদে যেই জিনিসগুলো আসেনি ঘোষণাপত্রে সেগুলো রিফ্লেক্টেড হবে, এবং তারা নির্বাচনের এই মেয়াদটাকেও তারা সাপোর্ট করেছেন এই প্রত্যাশায় যে অ্যাটলিস্ট আশা করা যায় আমাদের সাথে পুরোপুরি না মিললেও আমরা মেনে নিলাম। কিন্তু তাদের এখন মূল পয়েন্ট হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে যে এই ঐতিহাসিক এই ব্যাপারগুলো এবং বিপ্লবের ব্যাপারগুলো আরো স্পেসিফিক ভাবে ঘোষণাপত্রে নিয়ে আসা, সনদে নিয়ে আসা, এবং আরেকটা হচ্ছে যেটা আমি বললাম যে ঐতিহাসিক এলিমেন্টস গুলো নিয়ে আসা, এবং এই যে ফ্রেমওয়ার্ক একটা করা, সেখানে তারা আবার ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রেফারেন্স দিয়েছে, যে 69-এর যে গণ অভ্যুত্থান, সেটার পরে কিভাবে এলএফও কাজ করলো, কিভাবে সেটার আলোকে 70-এর নির্বাচন হলো, পরে কিভাবে 72-এর সংবিধান গণপরিষদ কিভাবে সেটাকে এন্ডোর্স করলো। এটা তারা জিয়াউর রহমান সাহেবের শাসনামলের রেফারেন্স এনেছেন, 75 থেকে 79 উনি কিভাবে একটা সামরিক শাসক থেকে উনি একটা দল গঠন করে তারপরে দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, এবং সেখানে কিভাবে এই আগের শাসনগুলোকে পরবর্তীতে লিগালাইজ করা হয়েছে। ওনারা বলছেন যে এরকম একটা প্রভিশন থাকা দরকার যাতে এই অন্তর্বর্তী সরকার এবং তাদের যে অ্যাকশনগুলো সেগুলোর জন্য একটা আইনগত ভিত্তি থাকে, এটা তারা করে যেতে বলছেন। আরেকটা হলো তারা এই নির্বাচিত সরকারের হাতে সব ছেড়ে দেওয়ার পক্ষে নন জামাত ইসলামী। তারা বলছে যে বেসিক কিছু সিদ্ধান্ত নিয়ে এই সংস্কারের উপরই যেন পরবর্তী নির্বাচনটা হয়, এবং তারা অন্তর্বর্তী সরকারকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ রিফর্ম সেগুলো তারা করতে বলছেন। সব মিলিয়ে যেটা বলা যায় সেটা হলো যে
ডক্টর ইউনূস যেভাবে সকল রাজনৈতিক দল, অ্যাটলিস্ট যারা বড় বড় ম্যাটার করে, যারা বড় দলগুলো, এদের সবার শীর্ষ নেতাকে যেভাবে তিনি ডেকে দাওয়াত দিয়ে তিনি করেছেন, তাতে মনে হয়েছে যে ওনার মধ্যে সবাইকে নিয়ে কাজ করবার একটা প্রবণতা আছে, যার জন্য সবাই ওই সময় একরকমের একটা পজিটিভ ইমপ্রেশন দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন তারা এটা টেক্সটটা যাচাই বাছাই করেছে, তখন তারা দেখেছে যে বাংলাদেশের ইতিহাসের একটা মৌলিক অংশ আসলে এখান থেকে বাদ পড়ে গেছে। এবং একই সঙ্গে তারা দেখেছেন যে শেখ হাসিনা শাসনামলের যে ভয়াবহ যে অন্যায়গুলো হয়েছে, যে অপকর্মগুলো হয়েছে, যে গণহত্যাগুলো হয়েছে, সেগুলো সেখানে প্রপারলি আসে নাই। এবং একই সঙ্গে তারা দেখছেন যে এদের যে যে শহীদ বা আহত, তাদের যে পুনর্বাসনের ব্যাপারেও কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নাই। এবং এই যে সংস্কারের যে আলাপ আলোচনা তারা এতদিন ধরে করছেন, এগুলো কিভাবে বাস্তবায়ন হবে বা সবই কি একটা নির্বাচিত সরকারের আশায় করবে কিনা, তাহলে তো বিপ্লব যেটা হইলো, সেই বিপ্লব পরবর্তী সরকার তো তাহলে জনগণের প্রত্যাশা কিছুই পূরণ করতে পারলো না। সবটাই তো সে আবার পরে নির্বাচিত সরকারের বা রাজনৈতিক সরকারের হাতে দিয়ে যাচ্ছে। আর রাজনৈতিক সরকারের হাতে দিয়ে গেলে সেটা কতটুকু বাস্তবায়ন হবে, সেই শঙ্কা বা আশঙ্কা তো আছেই। এই জায়গাটাতে আমি যদি একটু বলি যে অনেক ক্ষেত্রে বিভিন্ন জনে যেটা সামাজিক মাধ্যম বা অন্য কিছুতে আলোচনা হচ্ছে যে আসলে বিএনপির সাথে এখানে একটা সরকারের বা অন্তর্বর্তী ডক্টর ইউনূসের একটা নেগোসিয়েশন হয়েছে এখানে। যে বিষয়টা শোনা যাচ্ছিল যে এই যে বিষয়গুলো তারা সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো করার জন্য 2 বছরের মতো পরবর্তী সরকার সময় পাবেন। তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে? না, এই আলোচনা তো আমরা সোশ্যাল মিডিয়াতে তো এমনি ইনফরমালি আমরা নানাভাবে শুনছি। এটা কিন্তু প্রথম বললো হচ্ছে ওই যে বললাম, জামাত যখন তাদের একটা প্রেস ব্রিফিং করলো ওই লন্ডনে তারেক জিয়ার সাথে মিটিং এর পরে, এবং আপনার মনে থাকার কথা তখন কিন্তু জামাত একদিন খুব সম্ভবত ঐকমত্য কমিশনের মিটিং তারা যায়নি, হ্যাঁ, বয়কট করেছিল এই ইস্যুকে কেন্দ্র করে, যে সরকার একটা দলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে অথবা একটা দলের পরামর্শ মোতাবেক কাজ করার চেষ্টা করছে। সো এই পয়েন্টটা তারা এনেছিল। এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে এবং বিএনপির উচ্ছ্বাসটার কারণে বা খুব বেশি পজিটিভ ইমপ্রেশনের কারণে অনেকেই মনে করছেন যে এই দুই পক্ষের মধ্যে আসলে একটা অন্তর্বর্তী সরকারও বিএনপিকে স্যাটিসফাই করতে চেয়েছে, আবার বিএনপিও অন্তর্বর্তী সরকারের কাছে যেটা চেয়েছিল সেটা তারা পেয়েছে। এই কারণে এই ধারণাটা অনেকটা বদ্ধমূল হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে, যে বোধহয় জামাত এবং বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের একটা সমঝোতা হয়েছে, এবং সেই সমঝোতার আলোকে এটা হচ্ছে। আসলে এই ব্যাপারগুলো তো পরবর্তীতে আরো বেশি নিশ্চিত হবে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে সেটা হলো যে তুলনামূলকভাবে যে দলগুলো ছোট, সেই দলগুলোর অনেক পরামর্শই কিন্তু ইগনোর করা হয়। এবং আমরা ঐকমত্য কমিশন তো টেলিভিশনের সুবাদে আমরা লাইভ দেখেছি, সেখানেও আমরা দেখেছি যে আসলে বিএনপির যে প্রতিনিধি দল যান, তাদের মতামতটা শেষ পর্যন্ত ওইটাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়। তাদের একটা ভেটোর কারণে দেখা যায় যে সারাদিন ধরে চলা একটা আলোচনা বাতিল হয়ে যেতে পারে, আবার অনেকের অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রস্তাবও একসেপ্টেড না হতে পারে। সুতরাং এভাবে বিভিন্ন ঘটনা পরিক্রমার কারণে আপনি জানেন যে এরকম একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে যে সরকারের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা। আরো একটা ব্যাপার আছে কি, যে আমাদের প্রশাসনও কিন্তু, এই কথাটা আমি সবসময় বলি, যে প্রশাসনও কিন্তু যখন টের পায় যে পরবর্তী সরকারে কে আসতে পারে, তখন প্রশাসনও তার ব্যাপারে এক ধরনের নমনীয়তা বা তার একটা আস্থাভাজন হয়ে ওঠার চেষ্টা করে। এটারও কিছু প্রিভিলেজ বিএনপি পাচ্ছে বা পাবে। এখানে আমি আপনার কাছে একটু যোগ করতে চাই। সিইসি বলেছেন বিষয়টা নিয়ে যে চ্যালেঞ্জ থাকলে ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এসসি। তো আপনার কথা রেস ধরেই যদি বলি যে আপকামিং গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যখন বুঝেই ফেলে যে কে আসছে ক্ষমতায়, আমরা যদি বলি যে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, বৃহত্তম দল হিসেবে সব দিক থেকেই বিএনপির সম্ভাবনা বেশি, বা এটা সবাই বুঝতে পারছে। তো সেই দিক থেকে একটা ফেয়ার ইলেকশনের জন্য আসলে কতটা, এই কারণেই কিন্তু ছোট দলগুলোর আপনি দাবি দেওয়াগুলো যদি দেখেন, এই গত 1 বছরে আমরা তাদের দাবি দেওয়া যেগুলো দেখেছি, এগুলো কিন্তু আসলে অনেকটা মানে ঠেকে ঠেকে শেখার মতো। যেমন ধরেন পক্ষে বিপক্ষের বলার বাইরে আমি তাদের যুক্তিগুলো বলছি। যেমন ধরুন, একটা হলো যে ছোট দলগুলো কখনোই তাদের মতামতগুলো আসলে নীতি নির্ধারকরা শুনেন না। তারপরে ধরেন যে ছোট দলগুলোর কোনো আপত্তি বা প্রস্তাব আমলে নেওয়া হয় না। তারপরে ধরেন ছোট দলগুলো যে পিআর করছে, কেন করছে? তার কারণ হলো যে তারা যখন বড় দলগুলো একটা সিদ্ধান্ত নিয়ে নেয় বা বড় দলের মধ্যে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, ওই জায়গাতে তারা কোনো কিছু শেয়ার পান না।
এবং এটার কারণেই কিন্তু একটা ভয় এই ছোট দলগুলোর মধ্যে আছে যে বড় দলগুলো শাসনের সুবিধা নিয়ে একটা সময় ফ্যাসিস্ট হয়ে যায়। তো এখন দেখেন, যেটা আপনি বললেন যে নির্বাচন কমিশনে অনেক জটিলতা এখনো বাকি। এখন আমরা কমপ্লিট একটা ভোটার লিস্ট পাইনি। আগের আওয়ামী লীগের যে ভোটার লিস্ট, সেখানে অনেক মৃত ব্যক্তি, আপনি জানেন যে তারা এসে ভোট দিয়ে গেছে, মৃত ব্যক্তি ভোটার হয়েছে, তারপরে আপনি ভোট দিতে গিয়ে দেখেছেন যে আপনার ভোট হয়ে গেছে। তারপরে তো অনেক ধরনের আমি বলবো যে নিয়ম বহির্ভূত ভাবে অনেক লোক ভোটার হয়েছে। রোহিঙ্গাদের অনেকে ভোটার করবার কথা আমরা শুনেছি। এগুলো থেকে এদেরকে বাদ দেওয়ার একটা বিরাট প্রক্রিয়া আছে। সেই সঙ্গে নতুন যে ভোটার, তাদেরকে অ্যাড করা, আপনি লাস্ট কবে পর্যন্ত অ্যাড করেছেন বা করবেন আমরা জানি না। এবং সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান যে নির্বাচন কমিশন, তার ব্যাপারে এনসিপির তীব্র আপত্তি রয়েছে। এবং তারা কিন্তু বেশ কিছু আসনে নতুন করে, আপনি জানেন যে সীমানা তারা পুনর্নির্ধারণ করেছে, সেইগুলো নিয়েও কিন্তু স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন দলের মধ্যে আপত্তি আছে। অনেকেই মনে করছে যে ডিমার্কেশন গুলো সঠিক হয় নাই। তো এখন এতগুলো জটিলতা, এই জটিলতা থাকার পরে এই নির্বাচন কমিশন এগুলোকে সবগুলোকে গুছিয়ে নতুন ভোটার লিস্ট করে, বা এখন যারা নতুন ভোটার হবে তাদের সবাইকে ইনক্লুড করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা খুবই কঠিন। এর মধ্যে আরো যদি আপনি দাবি অ্যাড করেন, যেটা আপনি বললেন যে এনসিপির একটা ইস্যু, এনসিপির সেই যেটা তারা দলীয় প্রতীক হিসেবে চেয়েছে সেটা তাদেরকে দেয়া হচ্ছে না, কিংবা ধরেন জামাত বলছে যে প্রবাসীদের ভোট, এগুলো করতে গেলে তো নির্বাচন আসলে অনিশ্চিত হয়েই যাবে। সো আমি মনে করি যে শেষ পর্যন্ত ফাইনালি যেটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আসলে পরিষ্কার হয়ে গেল। তার মধ্যে একটা হচ্ছে প্রবাসীদের আসলে ভোট দেওয়ার আর কোনো সুযোগ থাকছে না, এটা সম্ভব না। তার মানে হলো আবারও এত বড় একটা বিপ্লব বা রক্তক্ষয়ী বিপ্লবের পরও আমি বলবো যে ছোট দলগুলো চিন্তাধারা বা প্রস্তাবনাগুলো আসলে এবারও বোধহয় অবজ্ঞাই করা হবে। তো মাহবুব, একেবারে শেষের দিকে আমরা এসেছি। আর একটা বিষয় যেটা নিয়ে গতকাল খুব হইচই হয়েছে, আপনি জানেন যে খুব বড় ধরনের একটা গুজব ছড়িয়েছিল যে এনসিপির নেতারা কক্সবাজারে গিয়েছিলেন কোনো একটা ষড়যন্ত্র পাকাতে, সেখানে বিএনপির কিছু নেতাকর্মী বিক্ষোভও করেছে এবং পিটার ডি হাসের সাথে এরকমটা বৈঠকের গুজব দিয়ে গতকাল সরগরম ছিল সামাজিক মাধ্যম। এবং আজকে আমরা জানি যে কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত সার্জিস সহ এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। জি, এটা হচ্ছে গতকালকের ঘটনা। আমরা হঠাৎ করে দেখলাম যে সকালবেলা সম্ভবত বিমানের ফ্লাইটেই এনসিপির বড় শীর্ষ 5 জন নেতা এবং নেত্রী, সেখানে নাসরুদ্দিন পাটোয়ারি ছিলেন, সার্জিস ছিলেন, হাসনাত ছিলেন, সেখানে তাসনিম জারা ছিলেন, তার হাজবেন্ড ছিলেন, তারা নেমেছেন এবং তারা স্বাভাবিক যে রাস্তাটা দিয়ে সাধারণভাবে প্যাসেঞ্জাররা বিদায় নেয় ওই জায়গা দিয়ে তারা এয়ারপোর্টের একটা পেছনের দরজা দিয়ে তারা বের হয়েছেন। বলা হচ্ছে যে হোটেল সি পার্লে তারা একটা মিটিং করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে একটা মিটিং। পিটার ডি হাসের ব্যাপারে আপনার মনে থাকার কথা যে আওয়ামী লীগ আমলের শেষ দিকে তিনি খুব চেষ্টা করেছিলেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং অনেকে তাকে বলে যে রেজিম চেঞ্জের ক্ষেত্রে তার ভূমিকা ছিল। তো সেই জায়গা থেকে তো উনি তো পরে চলে গেলেন, তো ওনার সাথে একটা মিটিং এনসিপির জায়গা থেকে বরাবরই সেটা অস্বীকার করা হয়েছে। এরপর বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এনসিপি বলতে পাটোয়ারি কিন্তু সকালবেলায় বলেছে যে এরকম কোনো বৈঠক হয়নি, পরে আবার বলেছে যে একটা ষড়যন্ত্র কেমন কথা বলেছে। কিন্তু বাংলাদেশের বেশ কিছু মিডিয়া কিন্তু এটা ফলো করে প্রচার করেছে যে পিটার ডি হাস ওই হোটেলেই ছিলেন, ওই একই হোটেলে এনসিপি নেতারা গিয়েছেন এবং সেটা তাদের মধ্যে একই হোটেলে থাকার কারণে দেখা হয়ে গেছে এভাবে করে। কিন্তু পরবর্তীতে যেটা জানা যাচ্ছে সেটা হলো যে পিটার ডি হাস আসলে বাংলাদেশে আসেনি নাই এবং এরকম কোনো মিটিংও হয় নাই, এবং এটা নিয়ে বেশ কিছু প্রোপাগান্ডা চালানো হয়েছে, এটা মোটামুটি প্রমাণিত। তো সে যাই হোক, মিটিং হয়েছে কি হয়নি, আমরা তো অনেকের ব্যাপারে অনেক ধরনের মিটিং এর কথা প্রথম দিকে নেগেটিভ শুনেছি, পরে একটা পর্যায়ে দিয়ে দেখেছি যে তিনি সেটা স্বীকার করেন অথবা মিটিং এর খবর জানা যায়। কিন্তু সেই আলাপের বাইরে যেটা বলা দরকার সেটা হলো কালকের দিনটা কি ছিল। কালকের দিনটা বাংলাদেশের জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা দিন ছিল। কালকে এই দিনে 5 আগস্ট হচ্ছে শেখ হাসিনার শাসনের অবসানের যে 1 বছর পূর্তি, এবং সেটার মূল নায়ক ছিল কিন্তু এনসিপি নেতার এরাই যারা গিয়েছে, তারাই সামনে তখন ফ্রন্ট লাইনে নেতৃত্ব দিয়েছে।
কোয়েশ্চেন হলো যে আপনি 365 দিনের মধ্যে এই দিনটাতে, এই বিশেষ দিনে, যেদিন আবার বিকালবেলা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, সেই এরকম একটি দিনে আপনারা একসাথে এত বড় বড় নেতারা কেন গেলেন? এটা একটা প্রশ্ন। এটা কখনো সাধারণ মানুষও যায় না। সেখানে যারা বিপ্লবের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, তাদের একটা নিষ্ক্রিয়তা বা তারা কি কারণে এটাকে বাদ দিয়ে ওটাতে গেলেন, যদি তো ধরে নেই যে তারা পার্সোনাল টাইম অতিবাহিত করার জন্য বা বেড়ানোর জন্য গিয়েছেন, সেটার জন্য কি 5 আগস্টে যাওয়াই জরুরি? এটা একটা মৌলিক প্রশ্ন, এবং এটার কারণে আসলে সন্দেহগুলো দানা বেঁধেছে। তবে এটা আসলে হয়তো সময় যদি যায়, এবং তাদেরকে আপনি বললেন যে এনসিপি থেকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তার মানে তারা দলের কনসার্ন ছাড়াই হয়তো গিয়েছেন। তো এটাও ইঙ্গিত করে যে ওখানে আসলে কোনো সিগনিফিকেন্ট মিটিং হয়নি, হলে তো আর দল কারণ দর্শাও দিত না। কিন্তু তারা কি কারণ দেখায় আমরা এটা দেখি। তবে এটা না গেলেই শোভন ছিল। এটা যাওয়ার কারণে অযাচিতভাবে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিতর্ক তৈরি হলো, যেটা এনসিপির নেতৃবৃন্দকে আগামীতে ফেস করতে হবে। তো জনাব মাবরুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম। তো প্রিয় দর্শক, আমরা জাতীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।